সুনির্দিষ্ট প্রতিকার আইনের তৃতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মিঠুন সাহা, এলএলবি এলএলএম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি আপনাদেরকে কথা দিয়েছি যে বার কাউন্সিলের পুরো 7টি সাবজেক্ট আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেষ করে দিব, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। আমি সেই কাজটি আপনাদের সাথে করব, মানে আমি ধীরে ধীরে আমি বার কাউন্সিলের যে 7টি সাবজেক্ট আছে, সিপিসি, সিআরপিসি, লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, বার কাউন্সিল অর্ডার, তারপর হচ্ছে আমাদের পেনাল কোড, অর্থাৎ যে 7টি সাবজেক্ট আছে, এই 7টি সাবজেক্ট আমি এভাবেই প্রতিনিয়ত লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে শেষ করে দিব। আমি এই উদ্যোগটি নিয়েছি শুধুমাত্র যারা কোচিংয়ে টাকা দিয়ে পড়তে পারে না, যারা টাকার কারণে যাদের পড়ালেখার বিঘ্নিত হচ্ছে তাদের জন্য হলেও আপনারা এই লাইভটিকে শেয়ার করে প্রতিটি আইন শিক্ষার্থীর ঘরে এবং বিশেষ করে যারা হচ্ছে সামর্থ্যহীন তাদের ঘরে আপনারা পৌঁছে দিবেন। এটা হচ্ছে আমার কাছে, এই ক্লাসটি যেহেতু আমি নিচ্ছি, এটা আপনাদের কাছে আমার একটা দাবি। আমরা ক্লাস শুরু করছি। আমরা সুনির্দিষ্ট প্রতিকারণের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম, আমরা সুনির্দিষ্ট প্রতিকারণের ধারা দেখেছিলাম 5, ধারা দেখেছিলাম 6, ধারা দেখেছিলাম 7, এরপরে দেখেছিলাম আমরা ধারা দেখেছিলাম 12 থেকে আমরা দেখেছিলাম 19 থেকে দেখেছিলাম আমরা 21 থেকে দেখেছিলাম আমরা 12 থেকে দেখেছিলাম হচ্ছে 29, সরি আমরা 21 দেখি নাই, 12 থেকে আমরা 19 দেখছিলাম, 12 থেকে আমরা 29 দেখছিলাম। এখন আমরা যদি পূর্ববর্তী দুইটি ক্লাস, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস ভালোভাবে করে থাকি, তাহলে আপনাদের জন্য এই তৃতীয় ক্লাসটা বোঝা সম্ভব হবে, খুব ভালোভাবে বোঝা সম্ভব হবে। আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আবারও বলছি যে আপনারা আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার স্বরূপ হিসেবে আপনারা এই ক্লাসটিকে সারা বাংলাদেশের প্রতিটি আইন শিক্ষার্থীর ঘরে পৌঁছে দিবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। আমরা শুরু করছি। আচ্ছা, ধারা 12তে জানি আমরা কি মামলা করি? ধারা 12তে আমরা মামলা করি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের। আমরা এখন প্রেম ভালোবাসাতে চলে যাব। তো আপনি বরিশালের একটা বাসায় গেলেন, তো বাসাতে গিয়ে আপনি দেখলেন, আচ্ছা আমার সাথে আছে অসীম আব্দুল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। আসলে আমি শুধুমাত্র তাদের জন্য কথা বলি যারা মনে করেন যে আপনাদের পাশ করতে সহজ হবে। তো আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা থেকে আমার লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, এটা আমি আশা করি নাই। যদিও করছেন, আপনাকে স্বাগতম। কারণ আমি চাই না যে ব্রিলিয়ান্ট কোনো স্টুডেন্ট মিঠুন সাহাকে ফলো করুক। আমি শুধুমাত্র তাদের জন্য কথা বলি যাদের কাছে মনে হবে যে পাশ করাটা একটা চ্যালেঞ্জ, যাদের কাছে মনে হবে যে বার কাউন্সিল থেকে সে জীবনও সনদ নিতে পারবে না। আমি শুধুমাত্র তাদের জন্য কথা বলি, অর্থাৎ যারা মোটামুটি 10 50 পেয়ে পাশ করতে চায়, আমি শুধু তাদের নিয়েই কথা বলি। ওকে, আমরা শুরু করছি। যারা 12তে, তাহলে আমি একটা বরিশালের একটা বাসায় গেলাম। সে বাসাতে হচ্ছে 2টি মেয়ে আছে। কয়টি মেয়ে? 2টি মেয়ে। একজন হচ্ছে বড়, আরেকজন হচ্ছে ছোট। তো এই যে 2টি মেয়ে আছে, এখন সে বাপের কাছে, অর্থাৎ আমার ভবিষ্যৎ শ্বশুরের কাছে আমি বলতেছি যে আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই, এখানে শ্বশুর হচ্ছে কি? আদালত। আমি শ্বশুরকে বলতেছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই। এখন একই সাথে বলে দিলাম যে আপনার বড় মেয়েকে যদি বিয়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে আপনার ছোট মেয়েকে আমার কাছে বিয়ে দেন। আপনার বড় মেয়েকে যদি বিয়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে আপনার কাছে আমার অন্য একটি প্রার্থনা আছে, অন্য একটি দাবি আছে, আপনি আপনার ছোট মেয়েটিকে আমার কাছে বিয়ে দিবেন। তার মানে সেই বাসায় মেয়ে আছে 2টি। তো 2টি মেয়ের মধ্যে আমি বললাম যে আমি আপনার বড় মেয়েকে বিয়ে করতে চাই। একই সাথে একই দমে বলে দিলাম, আপনার বড় মেয়েকে যদি আপনি আমার কাছে বিয়ে দিতে না পারেন, তাহলে আমার অন্য একটি দাবি আছে, সেটা হচ্ছে আপনি আপনার ছোট মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন।
বিয়ে দিবেন। এবার আসেন, আমরা 12 ধারাতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করি। মানে কেউ যদি একটা চুক্তি ভঙ্গ করে সেই চুক্তিটাকে বলবৎকরণের জন্য আমরা মামলা দায়ের করি কততে? ধারা 12তে। আমি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলাম। আমি যখন 12 ধারার অধীন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করলাম, আচ্ছা আমি 12 ধারাতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের কেন করি? মানে ফর সুট, একটা মামলা ফর স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, মানে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আমি 12 ধারাতে কেন করি? যখন হচ্ছে অপরপক্ষ রিফিউজ করে, যখন হচ্ছে অপরপক্ষ ডিনাই করে, অস্বীকার করে যে আমি চুক্তি অনুযায়ী কাজ করব না, অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট আই উইল নট পারফর্ম, মানে হচ্ছে চুক্তি অনুসারে আমি কার্য সম্পাদন করব না, তখনই কিন্তু আমি আদালতে যাই। আদালত তাকে বলেন সে যেন চুক্তি অনুযায়ী কাজ করে। আদালত তাকে বলেন, আদালত আপনি এই চুক্তিটাকে বলবৎকরণের আদেশ দেন। এটা আমি আদালতের কাছে চাই। এখন আমি যখন আদালতের কাছে একটা চুক্তিকে বলবৎকরণের মামলা দায়ের করলাম, তখন আদালতকে একই সাথে বলে দিলাম, আদালত আপনি যদি এই চুক্তিটিকে বলবৎকরণের আদেশ না দিতে পারেন, আপনি যদি এই চুক্তির কাজকে স্পেসিফিক্যালি এনফোর্সেবিলিটি না দিতে পারেন, আপনি যদি স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্টের, আপনি যদি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দিতে পারেন, তাহলে আপনার কাছে আমার অল্টারনেটিভ প্রেয়ার হচ্ছে, আপনার কাছে আমার বিকল্প প্রার্থনা হচ্ছে যে ইট মে বি রিসাইন্ডেড অ্যান্ড ডেলিভার্ড আপ টু বি কনসিলড, আপনি চুক্তিটাকে বাতিল করে দিবেন। কি বলছে? আপনি চুক্তিটাকে বাতিল করে দিবেন। আচ্ছা আমার সাউন্ড কি ওকে আছে ভাইরা? আপনি চুক্তিটাকে বাতিল করে দিবেন। তার মানে হচ্ছে দেখেন, আমি যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করছি ধারা 12 অধীনে, তখনই কিন্তু আমি সাথে সাথে বলে দিচ্ছি যে আমার বিকল্প প্রার্থনা হচ্ছে আপনি যদি চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের আদেশ না দিতে পারেন, বরিশালে সে শ্বশুরকে বলে দিছি আপনি যদি আপনার বড় মেয়েকে আমার কাছে বিয়ে দিতে না পারেন, তাহলে আমার বিকল্প প্রার্থনা হচ্ছে, আদালত আমার বিকল্প প্রার্থনা হচ্ছে আপনি চুক্তিটাকেই বাতিল করে দিবেন, যেহেতু চুক্তি নিয়ে এত প্রবলেম। তখন আমার শ্বশুরকে বললাম, আচ্ছা তাহলে একটা কাজ করেন, আপনার সাথে বিয়া টিয়া নিয়ে আর কথা বলার দরকার নাই। তখন আমি একটা বিকল্প প্রার্থনা এখানে রাখছি যে তাহলে আপনি আপনার ছোট মেয়েকে আমার কাছে বিয়ে দেন। এখানে বললাম কি যে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দিতে পারলে আপনি আমার অল্টারনেটিভ প্রেয়ার, বিকল্প প্রার্থনা হচ্ছে চুক্তিটাকে বাতিল করে দেন, এই চুক্তিটাকে বাতিল করে দেন। আর ওখানে বলতেছি যে আপনার বড় মেয়েকে যদি আপনি বিয়ে দিতে না পারেন, তাহলে আপনি এখানে চুক্তিটাকে বাতিল করে দিবেন, এই চুক্তিটাকে রিসাইন্ড করে দিবেন, চুক্তিটাকে রদ করে দিবেন। তাহলে এই 12 ধারার সাথে আমরা রিলেশন দেখতেছি 37 ধারার সাথে। এই 12 ধারার সাথে রিলেশন আমরা কত ধারা দেখলাম? এই 12 ধারার সাথে আমরা রিলেশন দেখলাম 37 ধারার সাথে। এবার আমরা গত দুটি ক্লাসের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস কেউ যদি দেখে না থাকেন তাহলে আবার একটু দেখে নেবেন, নাহলে বুঝতে প্রবলেম হবে। ক্লিয়ার? এখন দেখেন, দ্বিতীয় ক্লাস আমরা দেখেছিলাম যে 12 ধারার সাথে রিলেশন 19 ধারার, 12 ধারার সাথে রিলেশন আছে 29 ধারার, 12 ধারার সাথে রিলেশন আমরা আজকে দেখলাম 37 ধারার, এবং 12 ধারার সাথে আমরা রিলেশন দেখছিলাম 5 ডি ধারার, 5 ঘ ধারার। ক্লিয়ার? এখন আমরা 12 ধারার সাথে আরেকটা রিলেশন দেখব, সেটা হচ্ছে 21 ধারার। 12 ধারার সাথে 21 ধারার রিলেশন, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? তো জানার জিনিসটা নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না, তারপর আমরা যাচ্ছি। এবার আসেন যে এই যে আমি যখন হচ্ছে এক পক্ষ চুক্তি ভঙ্গ করে, তখন অপর পক্ষ কি করে? অপর পক্ষ চুক্তি অনুযায়ী যেন কাজ করে সেজন্য আদালতে মামলা দায়ের করে। এটাকে আমরা বলি এসুট, একটা মামলা ফর স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, ফর স্পেসিফিক সুনির্দিষ্ট পারফরম্যান্স, কার্য সম্পাদন মানে কি? চুক্তি অনুসারে কাজ করা, অর্থাৎ চুক্তিতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই।
চুক্তিতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই, অর্থাৎ এসুট একটা মামলা ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের আমরা মামলা দায়ের করি 12 ধারার অধীনে। 12 ধারার অধীনে। এখন যদি দেখা যায় যে 12 ধারায় যে ক্ষেত্রগুলো রয়েছে, 12 ধারায় একটি চুক্তি থেকে সৃষ্ট যে পরিস্থিতি রয়েছে, 4টি পরিস্থিতি বা 4টি পরিস্থিতির যে কোনো একটি যদি আদালত যদি না খুঁজে পায়, সেক্ষেত্রে তো আদালত একটা চুক্তিকে এনফোর্সিবিলিটি দিবে না। সেক্ষেত্রে তো আদালত সে চুক্তি অনুযায়ী কাজ করার আদেশ দিবে না, অর্থাৎ চুক্তিটিকে বলবৎকরণের আদেশ দিবে না। তাহলে আদালত যে চুক্তিটিকে বলবৎকরণের আদেশ দিবে না, তার মানে আদালত খুঁজে পেল 21 ধারায় বর্ণিত 8টি ক্ষেত্র। তারপরে 21 ধারাতে যে 8টি ক্ষেত্র আছে, এই 8টি ক্ষেত্রে আদালত কি করবে না? আদালত হচ্ছে বলবৎকরণের আদেশ দিবে না। আমি কয়েকটি ক্ষেত্র পড়তে চাই গল্পে। আচ্ছা, প্রেম ভালোবাসার উদাহরণ দিয়ে কি বুঝাবো বলেন তো? একটু সহজ মনে হয়। প্রেম ভালোবাসা চলবে উদাহরণে? কমেন্ট করেন। তো 21 ধারাতে আমাদের বলা হয়েছে, আমাদের 21 ধারার হেডলাইনটা হচ্ছে যে কন্ট্রাক্টস নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল। কন্ট্রাক্টস নট স্পেসিফিক্যালি এনফোর্সেবল অর্থাৎ হচ্ছে কোন কোন চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। চুক্তি থেকে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে আদালত সে চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে না। এখন আমরা দেখতে চাই, সেখানে আমরা 8টা ক্ষেত্র খুঁজে পাই। ক্লিয়ার? আচ্ছা, আপনারা এখনো বসে রয়েছেন না? এত সুন্দর ক্লাস, ফ্রি ক্লাস, বার কাউন্সিল সব শেষ করে দিব, তারপর আপনারা শেয়ার করতেছেন না, এটা খুবই দুঃখজনক। ওকে, আমাদের প্রেম চলুক। আমার প্রতিও আপনারা প্রেম রাখেন, আমি যেমন আপনাদের প্রতি রাখি। ক্লিয়ার? এবং কারা কারা শেয়ার করেন আমি সব দেখতে পাই, কিন্তু সব দেখতে পাই, যে কারা কয়টা শেয়ার করেন সব দেখতে পাই। ওকে, যাই হোক, আমরা চলে আসি। তাহলে 8টি ক্ষেত্র, এই 8টি ক্ষেত্রে আদালত কি করবে না? চুক্তিকে চুক্তি অনুযায়ী সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ দিবে না। এবার আসি কেন। এবার দেখেন, আচ্ছা আমরা চুক্তি করি না। আচ্ছা, আমরা 12 ধারা কথা একটু চিন্তা করি। দেখেন পড়া সিস্টেমটা কি। আমরা 12 ধারাতে একটু যাই। 12 ধারাতে 3টা ক্ষেত্রেই অর্থ নিয়ে কথা বলছে। একটু চিন্তা করেন যে 12 ধারাতে 3টা ক্ষেত্রেই অর্থ নিয়ে কথা বলছে। কিভাবে বলছে? ক্ষতিপূরণ নির্ণয় করা না গেলে, ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে, ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব না হলে, অর্থাৎ এই চুক্তি থেকে সৃষ্ট 3 ধরনের পরিস্থিতিতে আরেকটা আছে ট্রাস্ট। এই ট্রাস্টের অন্তর্ভুক্ত হলে এই 4 ধরনের পরিস্থিতিতে আদালত একটি চুক্তিকে বাস্তবে রূপ দিতে পারে, একটা চুক্তির কাজকে বাস্তবে রূপ দিতে পারে, একটি চুক্তিকে বলবৎকরণের আদেশ দিতে পারে। অর্থাৎ অপোজিট পক্ষকে বলতে পারে, বাবা তোমাকে কিন্তু চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন করতে হবে, অর্থাৎ চুক্তিকে এনফোর্সিবিলিটি দিল, চুক্তিকে বলবৎকরণের আদেশ দিল। ক্লিয়ার? চুক্তিকে বলবৎকরণের আদেশ দিল। ওকে, যারা যারা লাইভে আসতে চান তারা আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি আপনাদেরকে নিয়ে আসবো। ওকে, এবার আসেন শফিকুল ইসলাম, আমরা একটু লাইভে পরে যাব। ওকে, যারা লাইভে আসতে চান আমার সাথে আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠাতে থাকেন, আমরা পরে যুক্ত হব। ক্লিয়ার? ওকে, এবার আসেন। আচ্ছা, কথা কি বোঝা যাচ্ছে একটু বলবেন? কথা কি বোঝা যাচ্ছে কিনা? ওকে, তো ধারার 12তে আমরা 4টি পয়েন্ট খুঁজে পাই, 4টি ক্ষেত্র খুঁজে পাই। এর মধ্যে একটি হচ্ছে কি? একটি হচ্ছে ট্রাস্ট, আর বাকি 3টে হচ্ছে অর্থ নিয়ে কথা। আচ্ছা, আমি আপনার সাথে
একটা খাল কাটার চুক্তি করলাম, আমি আপনার সাথে একটি খাল কাটার চুক্তি করলাম, খেয়াল করবেন। তো আমি কিছুদিন পরে বলতেছি যে আমি খাল কাটতে পারবো না, তার মানে কি করলাম, আমি সেই চুক্তির কাজকে অস্বীকার করলাম। কি করলাম, আমি সেই চুক্তির কাজকে অস্বীকার করলাম। তখন আপনি আদালতে গেলেন, আদালতে গিয়ে বললেন যে আদালত, আমি চাই যে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন হোক, আমি চাই চুক্তির বলবৎ যোগ্যতা। আদালত তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, এখানে তো এই পক্ষ চুক্তি অনুযায়ী খাল না কাটার কারণে আপনার ক্ষতি হয়েছে 10 লক্ষ টাকা, আপনাকে কি 10 লক্ষ টাকা দিলে আপনি খুশি? তখন সে বলতেছে যে হ্যাঁ, আমাকে 10 লক্ষ টাকা দিলে খুশি। তখন আদালত বলতেছে ঠিক আছে, এই নেন। তখন আমাকে বলছে, মানে বিবাদীকে বলছে আপনি 10 লক্ষ টাকা বাদীকে দিয়ে দেন। বাদী তো খুশি। বাদী যখন প্রতিকার পেয়ে গেছে তখন কি আমাকে খাল কাটতে হবে? আমার চুক্তিতে তো বলা আছে খাল কাটার কথা, তার মানে হচ্ছে আমাকে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট চুক্তি অনুসারে কার্য সম্পাদন করতে হবে, অর্থাৎ খাল কি কাটতে হবে? উত্তর হচ্ছে না, খাল কাটতে হবে না। তার মানে যেখানে অর্থের মাধ্যমে, তার মানে যেখানে অর্থের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব, যেখানে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব, সেখানে আদালত চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের আদেশ দিবে না। খেয়াল করবেন। তবে এটা তো প্রতিকার হয়েই যাচ্ছে, আমরা এখন একটু প্রেমে যাই। তো আমি একটা মেয়েকে ভালোবাসি, আমরা দুজনে চুক্তিবদ্ধ হলাম একে অপরকে বিয়ে করব। আমি যখন বললাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না সোনা, তখন সে আদালতে গেল। আদালতে গিয়ে বলতেছে যে আদালত, সে আমাকে বলেছিল বিয়ে করবে, এখন সে বলতেছে বিয়ে করবে না। তখন আদালত বলতেছে আচ্ছা ঠিক আছে মেয়ে, আপনি তো আদালতে আসছেন, তাহলে একটা কাজ করেন, আপনাকে কি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিলে হবে? মেয়েটা হাসতে হাসতে বলতেছে হ্যাঁ। মেয়েটা হাসতে হাসতে বলতেছে হ্যাঁ, আমাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিলে আমি খুশি। মেয়েটিকে যখন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে, মেয়েটি যখন প্রতিকার পেয়ে গেছে, মেয়েটিকে যখন অর্থের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব হয়েছে, যেখানে মেয়েটি নির্ধারণ করে দিচ্ছে আমি 5 লক্ষ টাকা দিলেই সম্ভব, অর্থাৎ যেখানে ক্ষতিপূরণটা নির্ণয় করা সম্ভব হয়েছে এবং আদালত তাকে ক্ষতিপূরণ দিয়ে দিছে, সেক্ষেত্রে কি ছেলেটির মেয়েটিকে বিয়ে করা লাগবে? ছেলেটি যে মেয়েটিকে কথা দিয়েছিল, মেয়েটি যে ছেলেটিকে কথা দিয়েছিল তারা দুজনকে বিয়ে করবে, এই বিয়ে করা হচ্ছে চুক্তির কাজ, সেখানে কি চুক্তি অনুযায়ী কাজ করতে হবে? এখানে তো মেয়েটির প্রতিকার হয়ে গেছে 5 লক্ষ টাকার মধ্য দিয়ে, তার মানে ছেলেটিকে এখন আর বিয়ে করতে হবে না। ছেলেটিকে বিয়ে করতে হবে না, তার মানে কি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট চুক্তি অনুসারে ছেলেটিকে কার্য সম্পাদন করতে হবে না, এবং আদালত এখানে বলবে না যে আমি চুক্তিকে বলবৎকরণের আদেশ দিলাম, ছেলে তুমি ওই মেয়েটিকে বিয়ে করো, এদিক দিয়ে টাকাও দিল আবার বিয়েও করলো। বিষয়টা কেমন না? বিষয়টা কনফ্লিক্টিং হয়ে যায় না? তার মানে একবার যদি ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব হয়, কেউ যদি চুক্তি ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করার ফলে যদি ক্ষতিপূরণের মাধ্যমে টাকা পয়সা দিয়ে সমাধান করা সম্ভব হয়, তাহলে যে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল সে কাজটি করার জন্য আদালত সেই পক্ষকে বাধ্য করবে না, অর্থাৎ চুক্তির কাজকে সম্পাদন করার জন্য আদালত সেই চুক্তিকে বলবৎকরণের, আদালত সেই কন্ট্রাক্টকে এনফোর্সিবিলিটি দিবে না আন্ডার সেকশন 21। অর্থাৎ যেখানে প্রতিকার সম্ভব অর্থ দিয়ে সেখানে চুক্তি অনুযায়ী কাজ করতে হবে না, যেখানে প্রতিকার দেওয়া সম্ভব ভালোবাসার মূল্যকে টাকা দিয়ে, সেখানে আপনাকে কোনো মেয়েকে বিয়ে করতে হবে না। তার মানে হচ্ছে আপনি যে মেয়েটিকে রাতের বেলা রাত 12টা-1টা বাজে বলতেছেন যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো, যখনই আপনি পোল্টি মারতেছেন যে মাইয়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ তুমি তো রাতের বেলা আমার সাথে কখনো ভালো করে কথা বলো নাই, তখন মেয়েটা আদালতে যাবে। মেয়েটাকে যদি আপনি 2 লক্ষ টাকা দেন যে তুই চুপ থাক, হ্যাঁ যদি চুপ থাক, তখন মেয়েটা যদি চুপ হয়ে যায় 2 লক্ষ টাকায়, তার মানে মেয়েটা প্রতিকার পেয়ে গেছে, আপনার কি তখন বিয়ে করতে হবে? আপনার কি তখন কথা অনুসারে কমিটমেন্ট অনুসারে তাকে বিয়ে করতে হবে? উত্তর হচ্ছে না। তার মানে আমরা স্পষ্ট দেখতে পাই চুক্তি ভঙ্গের ফলে যেই পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ যদি নির্ণয় করা যায়,
সেই ক্ষতির পরিমাণ যদি নির্ণয় করা যায়, ক্ষতিপূরণের মাধ্যমে যদি পর্যাপ্ত প্রতিকার দেওয়া সম্ভব হয়, তাহলে আদালত সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে না। তাহলে সেই আদালত সেই চুক্তির কার্য সম্পাদনের আদেশ দিবে না। ধারা হচ্ছে 21, যেখানেই ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার সম্ভব সেখানেই আদালত এনফোর্সিবিলিটি দিবে না সেই চুক্তির কার্যকে, চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন করাকে। অনেকক্ষণ তো ডায়লগ ফালক দিলাম, কেমন লাগতেছে আপনাদের? অনেক ডায়লগ দিয়ে ফেললাম, কেমন লাগতেছে বলেন তো? ওকে, এবার আমরা আসি, আমরা জাস্ট বিষয়টা বুঝি কি না, এবং আমি আপনাদেরকে যখন ক্রিটিক্যালি প্রশ্ন তৈরি করে দিব, এখন না পরে, আজ থেকে 2 মাস পরে তৈরি করে দিব, এখন আমরা জাস্ট পড়ে যাব। এখন আমরা সবাই এলএলবি কোর্স করব, এলএলবি কোর্স এভাবে, এবং পরবর্তী 2 মাস বা 3 মাস পরে গিয়ে আমরা বার কাউন্সিল প্রস্তুতি নিব। ক্লিয়ার? মানে আমরা এক্সপার্ট হয়ে যাব, লাইভে নিয়মিত থাকা প্রত্যেকটি স্টুডেন্ট পাস করবে। এভাবেই আমি ক্লাস নিব, এভাবে আমি লেকচার শিট তৈরি করতেছি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য, আপনাদেরকে ফ্রিতে দেওয়ার জন্য। আপনারা থাকবেন, উৎসাহ দিবেন, একটাই কাজ, শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যে মিঠুন সাহা ছাড়া অনলাইনে কেউ লেকচার দেয় না। আমি এই জিনিসটা আপনাদের কাছ থেকে দেখতে চাই। ওকে, আমরা চলে আসি সেকেন্ড অপশনে, 21 ধারার 2 নম্বরে বিতে বলছে, হ্যাঁ, আদালতের কাছে 12 ধারার অধীনে মামলা দায়ের করা হলো। আদালত, সে তো আমার চুক্তি ভঙ্গ করছে, এখন আমি চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের আদেশ 12 ধারার অধীনে চাইলাম। আদালত দেখতেছে এই চুক্তির মধ্যে এত ঝামেলা, আদালত দেখতেছে এই চুক্তির মধ্যে অনেক নিউমেরাস ডিটেলস, মাইনেট, মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জড়িত, যে এমনভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জড়িত, আদালত নিজেই আসলে তালবেতাল হয়ে যাচ্ছে যে কিভাবে এনফোর্সিবিলিটি দিবে, মানে কিভাবে এনফোর্সিবিলিটি দিবে। সাপোজ হচ্ছে আপনি একটা বাসায় বেড়াতে গেলেন, মানে আপনি মিঠুন শাহর কাছে, মিঠুন শাহর বাসায় বেড়াতে আসলেন, তো মিঠুন শাহ আপনাকে একটা কমলা দিছে, কি দিছে? একটা কমলা দিছে। তো কমলার হচ্ছে 99% পচা, কি মানে 99 ভাগ পচা। এখন 1 ভাগ আপনি ভালো দেখছেন, 1 ভাগ ভালো দেখতে গিয়ে এখন 1 ভাগের মধ্যে আপনি কামড় দিবেন না, মানে খাইবেন না। তো এখন আপনি চিন্তা করতেছেন যে এই 1 ভাগের মধ্যে কামড় দিন কেমনে, দূর, এটার বেজাল মনে, এটা খাবই না, এটারে খাবই না, কি বলছি, এটাকে খাবই না। তার মানে হচ্ছে এমন ভাবে ঝামেলা জড়িত, এমন ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পচা পচা পোকামাকড় কমলার সাথে জড়িত, এটা আমি একবারে এটাকে বিশুদ্ধ করতে পারতেছি না, আমি কমলাটিকে সঠিকভাবে বুঝতে পারতেছি না যে আমি কমলাটিকে কিভাবে খাবো। তখন আদালত বলবে ভাই, তোমরা যে চুক্তি মুক্তি করছো, এখানে তো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় জড়িত, এখানে তো অসংখ্য নিউমেরাস, অসংখ্য বিবরণ, অসংখ্য ঝামেলা এখানে জড়িত। আমি এই চুক্তিকে বলবৎকরণের আদেশ দিতে পারি না, কারণ আদালত তো কোনো কিছুর ব্যাপারে শিওর না হয়ে, নিশ্চিত না হয়ে সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ দিতে পারে না। এবার আমরা আর একটা পয়েন্টে যাব। এখন এই আলোচনাটা কেন লাগবে বলেন তো? আপনি রিটেনে এক্সপার্ট হয়ে যাবেন, আপনারা যারা রিটেন দিবেন, রিটেন এক্সপার্ট হয়ে যাবেন, ভাইভাতে এক্সপার্ট হয়ে যাবেন, একাডেমিক স্টুডেন্ট, এলএলবি রানিং স্টুডেন্ট থাকলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আপনি এক্সপার্ট হয়ে যাবেন প্রিলি পরীক্ষার জন্য, আপনি এক্সপার্ট হয়ে যাবেন জুডিশিয়ারি পরীক্ষার জন্য, আপনি এক্সপার্ট হয়ে যাবেন বার কাউন্সিল পরীক্ষার জন্য, এভাবে যদি আমরা পড়তে পারি। ওকে, এবার আসি আমরা, আমি আপনাদেরকে সব দিয়ে দিব, আমি যা জানি, জাস্ট আপনারা সাথে থাকবেন। আমি যা জানি আমি সব দিয়ে দিব, আমার ভিতরে কোনো কিছু রাখি না। ওকে, এবার আসি, আচ্ছা আপনি মিঠুন সাহাকে, মিঠুন শাহ হচ্ছে বাংলাদেশের নামকরা শিল্পী, এখন মিঠুন সাহাকে আপনার স্টেজে গান করার জন্য নিয়ে গেলেন বা নিয়ে যাবেন। আপনি মিঠুন সাহার সাথে চুক্তিবদ্ধ হলেন যে মিঠুন সাহেব, আপনি যেহেতু ফেসবুকে মাঝে মাঝে ধারা নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে ভালো ভালো গান বাজনা করেন, আপনি আমার স্টেজে
25 তারিখ রাতে এসে গান গাইবেন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা রিসিভ করছি, টাকা পয়সা নিছি। ভাই আমি 25 তারিখের আগে আগেই বললাম আমি আপনার স্টেজে গান গাইতে পারবো না, আমি আপনার স্টেজে তবলা বাজাইতে পারবো না, আমি আপনার বিল্ডিং নির্মাণ করে দিতে পারবো, আমি আপনার বিল্ডিং নকশা করে দিতে পারবো না, আমি আপনাকে একটি ছবি এঁকে দিতে পারবো না। তার মানে যেই যেই কাজের জন্য আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম সেটাকে বলতেছি আমি পারবো না, তার মানে আমি চুক্তিটাকে ভঙ্গ করতেছি। খেয়াল করবেন। তখন আপনি কি করছেন? আপনি দৌড় দিয়ে আদালতে গেছেন। আদালত কি বলতেছেন যে আদালত, মিঠুন সাহা বলছিল আমার স্টেজে গান গাবে, মিঠুন সাহা বলছিল আমার স্টেজে তবলা বাজাবে, মিঠুন সাহা বলছিল আমার বিল্ডিং এর নকশা তৈরি করে দিবে, মিঠুন সাহা বলছিল যে আমার একটি ছবি এঁকে দিবে। এখন সে বলতেছে চুক্তি অনুযায়ী কাজ করবে না। আপনি তাকে কানে দইরা বলেন সে যেন চুক্তি অনুযায়ী কাজ করে। অর্থাৎ আদালত আপনি এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেন, অর্থাৎ আদালত আপনি এই চুক্তিটিকে বলবৎকরণের আদেশ দেন। আদালত বলবে বেটা সব জায়গায় তো মাতবরি করা যায় না, ও যদি তোর স্টেজে গান গাইতে যায়, গান গাইতে দিয়ে যদি কলা বেরবের বেরবের করে তখন কি হইব তোর স্টেজের? ও যদি তবলা বাজাতে গিয়া মানে যেভাবে বাজানো দরকার সেভাবে না বাজায় তাহলে কি হইব? ও ছবি আঁকতে গিয়ে যদি আঁকাচোকা করে কলম দিয়ে তখন কি হইব? ও যদি বিল্ডিং এর নকশা এমন ভাবে তৈরি করে দুদিন পরে যদি বিল্ডিং ভেঙে দেয় তখন কি হইব? অর্থাৎ আদালত বলবে এখানে ওর ব্যক্তিগত যোগ্যতা জড়িত, এখানে আমি ওরে জোর করতে গেলে ও যদি তাল বেতাল কাজ করে ফেলে তখন কি হবে? কারণ ব্যক্তিগত যোগ্যতাকে তো জোর করে করানো যায় না, সবাই তো আর ভালো পড়াইতে পারে না। তাহলে আমি তাকে কিভাবে বলি যে আপনি ভালো করে পড়ান? ভালো করে পড়াইতেই হবে, কিভাবে বলি? আমার মানে মানে বুঝতে পারতেছেন যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি? উদাহরণটা আদালত বলবে যেহেতু এখানে পার্সোনাল কোয়ালিফিকেশন জড়িত, ব্যক্তিগত যোগ্যতা জড়িত, যেহেতু এখানে ভ্যালুয়েশন অফ দ্য পার্টিস জড়িত, যেহেতু এখানে আমার হচ্ছে যে পক্ষ কাজ করবে, যে পক্ষকে কাজ করার জন্য আমি বাধ্য করব, যেহেতু তার এখানে ইচ্ছা অনিচ্ছার ব্যাপার জড়িত। আচ্ছা ভাই আমি ধরেন বাংলাদেশের, আমি ধরেন পৃথিবীর বিশ্ববিখ্যাত আর্টিস্ট, আমি ছবিতে ভালো এক্সপার্ট, আঁকতে পারি, আমার আমার মনে হলো দোষ, আর আবার আমার জোর করে কাম করাস, আমি তো ছবি দেখ আঁকাইতেছি, ছবি দেখ, ছবি আঁকা কারে আমি দেখা দিছি, মানে আমি আম পাতা আঁকতে গিয়া বেল পাতা এঁকে ফেলছি ইচ্ছা করে। কারণ কি? ওই আমার নামে মামলা করছে, মামলা করে আমাকে ছবি আঁকাইছে, আমি আম পাতার জায়গায় জাম পাতা এঁকে ফেলছি। ক্লিয়ার? কারণ এটা আমার ইচ্ছা, এটা আমার ভ্যালুয়েশন অফ দ্য পার্টিস, পক্ষর ইচ্ছা। যে কাজটা পক্ষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, যে কাজটাতে পার্সোনাল কোয়ালিফিকেশন ব্যক্তিগত যোগ্যতা জড়িত, সেই কাজটিকে করার জন্য আদালত কি করবে না? সেই চুক্তিকে আদালত এনফোর্সিবিলিটি দিবে না, সে চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না, সে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ আদালত দিবে না। আমি কি বুঝাতে পারছি প্রত্যেকটা পয়েন্ট? এবার আসি, এবার একটা গুরুত্বপূর্ণ কথা, এবার আমরা একটু প্রেম ভালোবাসা চলে যাই। তো এই যে দেখেন, আচ্ছা আমরা কি বুঝতেছি? আমরা 21 ধারাতে আছি, 12 সাথে মিল রেখে আমরা 21 ধারাতে আছি। ক্লিয়ার? আমরা কি বুঝতেছি? ক্লিয়ার? ওকে। এবার আসি আপনি একটি মেয়েকে ভালোবাসেন না, ধরেন আমি একটা মেয়েকে ভালোবাসি, তো আমি একটা মেয়েকে ভালোবাসি, তো মেয়েটিকে বললাম যে আমি তোমাকে বিয়ে করব, সবকিছু ঠিক আছে, মেয়েটার সাথে চুক্তি টুক্তি সবকিছু করছি। দেখবেন যে মেয়েটার সাথে আমি চুক্তি করছি যে আমি তোমাকে বিয়ে করবো, মেয়েটাও বলছে চুক্তি, মানে দুই পক্ষের তো সিগনেচার করতে হয়, ঠিক আছে? চুক্তিপত্র করলাম, ঠিক আছে। আমি এর মধ্যে জানতে পারলাম মেয়েটার আবার 4-5টা বয়ফ্রেন্ড আছে। কয়টা? মেয়েটার 4-5টা বয়ফ্রেন্ড আছে। মেয়েটাও জানতে পারলো যে মিঠুন সাহার 10-12টা গার্লফ্রেন্ড আছে। মেয়েটা জানতে পারলো মিঠুন সাহার 10-12টা গার্লফ্রেন্ড আছে, আর মিঠুন সাহা জানতে পারলো মেয়েটার
4-5টা বয়ফ্রেন্ড আছে। তো মিঠুন শাহ মেন্টালি সেট আপ যে ওই মেয়েটাকে বিয়ে করবে না, মেয়েটাও মেন্টালি সেট আপ যে মিঠুন শাহকে বিয়ে করবে না। এদিক দিয়ে কিন্তু প্রেম চলতেছে, প্রেম কিন্তু ঠিকই চলতেছে। একটা পর্যায়ে মিঠুন শাহ যখন বলে দিল যে আমি তোমাকে বিয়ে করব না, তখন মেয়েটা আদালতে গেল, আদালতে বলল যে সে আমাকে বিয়ে করার কথা বলছে, এখন সে বিয়ে করবে না। আদালত দেখতেছে তো গন্ডগোল তো বিষয়টা। আদালতে ঘটনা শূন্য, আদালত দেখলো যে এখানে যে পরিস্থিতি, এখানে এই মিঠুন শাহ মনে মনে কইতেছে মেয়েটারে বিয়ে করবো না, মেয়েটাও বলতেছে আরে বিয়ে করবো না। অর্থাৎ যে কোনো মুহূর্তে চুক্তিটা বাতিল করে দিতে পারে যে কোনো পক্ষ, যে কোনো মুহূর্তে চুক্তিটা বাতিল করে দিতে পারে যে কোনো পক্ষ। অর্থাৎ চুক্তির ধরনটাই এরকম বাতিলযোগ্য। যখন একটি চুক্তি বাতিলযোগ্য হবে, বাতিল বাতিল ভাব থাকবে। যখন একটা চুক্তি বাতিল হবে, বাতিল বাতিল ভাব থাকবে। তার মানে যে কোনো মুহূর্তে চুক্তিটা বাতিল হয়ে যেতে পারে। এই চুক্তিকে তো, যে চুক্তি যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ছেলেটিকে মেয়েটি বলতে পারে যে আমি তোমাকে কখনোই বিয়ে করব না, ব্রেকআপ। যে কোনো মুহূর্তে ছেলেটি মেয়েটিকে বলতে পারে আমি তোমাকে বিয়ে করব না, ব্রেকআপ। এই পরিস্থিতিতে আদালত কিভাবে বলে তোমরা একে অপরকে বিয়ে করো, অর্থাৎ চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন করো। অর্থাৎ যদি দেখা যায় একটি চুক্তি প্রকৃতির কারণেই ভয়েডেবল, একটি চুক্তি হচ্ছে রিভোকেবল, বাতিলযোগ্য, যে চুক্তিটা যে কোনো মুহূর্তে যে কোনো পক্ষ কর্তৃক চুক্তির শর্ত পূরণ না করার কারণে, চুক্তির শর্ত পূরণ না করার কারণে বাতিল হয়ে যেতে পারে। সেই চুক্তির কাজকে কেউ যদি চুক্তি ভঙ্গ করে থাকে, সে চুক্তি ভঙ্গের ফলে অপরপক্ষ যখন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করতে যাবে, আদালত বলবে এই চুক্তিটা হচ্ছে নেসারালি, মানে ইন নেসার, এটা নেসার হচ্ছে ইন ইটস নেসার রিভোকেবল। এই চুক্তিটা হচ্ছে বাতিলযোগ্য। এই বাতিলযোগ্য চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। বাতিলযোগ্য চুক্তিকে, সেই চুক্তির কার্য সম্পাদনের আদেশ আদালত অপর পক্ষকে দিবে না। কারণ যে কোনো মুহূর্তে গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বয়ফ্রেন্ড ব্রেকআপ হয়ে যেতে পারে। এই অবস্থায় আদালত বলবে না তোমরা একে অপরকে বিয়ে করো, যে কোনো মুহূর্তে চুক্তিটা বাতিল হয়ে যেতে পারে। কারণ বাতিল হওয়ার মতো যথেষ্ট কারণ আছে, চুক্তিটা হচ্ছে বাতিল যোগ্য। এখন আমার পরীক্ষায় বিশাল করে একটা প্রশ্ন আসলো, সে প্রশ্নের একটা জায়গাতে বলে দিল যে এক পক্ষ অপর পক্ষকে জোরপূর্বক চুক্তিটি সম্পাদন করেছে। যেখানে জোরের প্রশ্ন আছে, যেখানে প্রতারণার প্রশ্ন আছে, এই চুক্তিটি যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। আদালত দেখলো যে বাতিল হওয়ার মতো যথেষ্ট কারণ আছে এবং চুক্তিটি নেচার হচ্ছে বাতিলযোগ্য। সেই চুক্তিকে যদি বলবৎকরণের জন্য আদালতে মামলা দায়ের করা হয়, সেই চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। আমরা প্রেম ভালোবাসার উদাহরণ ভালোই বুঝি, ঠিক না? আচ্ছা, এবার আসি, আমাকে একজনে মাত্র বলছে সাইকো হওয়ার প্রথম লক্ষণ, মানে আমি নাকি পাগল হওয়ার আমার লক্ষণ দেখা দিচ্ছে। কিন্তু এই লোকটাই আমার অফিসে এসে কাঁপাকাঁপি করবে যে আমি কার সামনে বসে কথা বলতেছি। এই লোকটাই আমার চেম্বারে এসে বা আমার সাথে দেখা হলে বলবে স্যার 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 কেমন আছেন। আরে ভাই, সাইকোটাইক এগুলো বলতে মন চায়, তুমি আমার কাছে আসো না, তুমি আমার কাছে এসে বলো যে আমি সাইকো কিনা। ওকে, এবার হচ্ছে যে আমরা আরেকটা যাই। তো তাহলে এই চুক্তিভঙ্গ হলেই কিন্তু চুক্তির কার্য সম্পাদনের প্রসঙ্গ চলে আসে। চুক্তিভঙ্গ হলেই কিন্তু চুক্তির কার্য সম্পাদনের প্রসঙ্গ চলে আসে। এবার আসেন, আচ্ছা চুক্তির মধ্যে কি থাকে ভাই? চুক্তির মধ্যে কন্ডিশন থাকে, চুক্তির মধ্যে শর্ত থাকে, চুক্তির মধ্যে কন্ডিশন থাকে, চুক্তির মধ্যে শর্ত থাকে। যে চুক্তি নিয়ে প্রবলেম দেখা গেল, খেয়াল করবেন বিষয়টা একটু ক্রিটিক্যাল।
যে চুক্তি নিয়ে প্রবলেম দেখা গেল। এখন আমার জায়গা থেকে 10টা সত্য আছে, আপনার জায়গা থেকে 10টা সত্য আছে। আমরা হচ্ছি একটি চুক্তির দুটি পক্ষ। আমরা হচ্ছি একটি চুক্তির দুটি পক্ষ। ক্লিয়ার? তাহলে আমরা হচ্ছি একটি চুক্তির দুটি পক্ষ। তো দুইজন দুইজনের কাছ জায়গা থেকে সত্য পূরণ করলাম, দুইজন দুইজনের কাছ থেকে যুক্তিতর্ক যা দেওয়ার সবকিছু দিলাম, যা আছে সবকিছু দিলাম। ক্লিয়ার বিষয়টা? আমার এ নিয়ে কিন্তু একজনে বাজে কমেন্ট করছিল, বদনাম ছড়িয়েছিল, একে কিন্তু আমি শিক্ষা দিয়ে দিছি এবং তার বাপ মা 14 গোষ্ঠী সহ আমার হাতে পায়ে ধরছে, এই যে বেশি দিন হয় নাই, 2-3 দিন আগে। সো কমেন্ট করবেন, কার পোস্টে কমেন্ট করতেছেন এটা একটু খেয়াল করবেন। মানে 2 সেক্টরে শিক্ষা দিলে কি হয়, মানে এরা হচ্ছে ওই যে মানে কমেন্ট করতে করতে এদের মুখটা এমন হয়ে গেছে যে ভালো মানুষ দেখলেও কমেন্ট করে, খারাপ মানুষ দেখলেও কমেন্ট করে, ঘুমের ঘরেও কমেন্ট করে, মানে বাজে কমেন্ট করে। তা আমি আসলে 2 সেক্টরকে খুঁজতেছি যে তোমরা কারা, তোমার আমার দরকার। 2-3 দিন আগে একটা শাস্তা করছি, মানে মানে তোমাদের দরকার, তোমরা আইসো, হ্যাঁ তোমরা আমার ইনবক্সে নক দিও বা আরেকটু খারাপ করে কমেন্ট করো, দেখো কি হয়ে যায়। মানে দৌড়াইও যেতে পারবো না। এটা বলি সকল শিক্ষককে সম্মান করে, কারণ একটা মানুষ ক্লাস নিবে আর তুমি মানে ফাজলামি করবা, এটা কি সবার জায়গায় কি ফাজলামি করা যায়? তুমি সবাইকে চিনো যে কে কেমন। ওকে, যাই হোক, এদেরকে দোলাই দেওয়ার জন্য আমি এক্সপার্ট, গোপনে দোলাই দিয়ে দিছি দুজনকে। ওকে, এবার আসেন যে আমরা চলে আসি চুক্তির যে সত্য আছে, চুক্তির যে সত্য আছে। আদালতের কাছে গেছি কি করার জন্য? আদালতের কাছে গেছি চুক্তির কার্যকে সম্পাদন করার জন্য। আদালত দেখতেছে, আদালত কি দেখতেছে? আদালত দেখতেছে যে কি ব্যাপার, যে চুক্তির কার্য সম্পাদনের জন্য চাওয়া হয়েছে, যে চুক্তির কার্য সম্পাদনের জন্য আমার কাছে আসা হয়েছে, সেই চুক্তিতে যে সত্য আছে এটা তো আমি নিজেই বুঝি না। মানে আদালত যখন নিজেই চুক্তির সত্যকে বুঝে না, খুব নিশ্চিতভাবে আদালত যখন একটা কন্ট্রাক্টের কন্ডিশনকে উইথ সার্টেনটি, নিশ্চয়তার সাথে বুঝতে পারে না, আদালত যখন বুঝতে পারে না, তখন কি আদালত সেখানে চুক্তি বলবৎকরণের আদেশ দিবে? না। মানে আপনি যখন বুঝতেই পারলেন না যে আপনার সামনে রাখা আপেলটি খারাপ না মন্দ, মানে আপনি খাবেন কি খাবেন না, এই আপেলের মধ্যে বিষ মিশানো নাকি ভালো, এই আপেলের মধ্যে বিষ মিশানো নাকি ভালো, মানে বিষ মিশানো নাকি ভালো। ক্লিয়ার? তো এখানে দেখেন যে যখন হচ্ছে আমি নিজেই বুঝতে পারবো না, যে আপেলটি ভালো কি খারাপ, তখন তো সেই আপেলটিকে আমি খাবো, সে আপেলটিকে আমি খাবো, সে আপেলটিকে আমি ফেলে দিব, মানে যখন আমি নিজেই বুঝতে পারবো না, যখন আদালত নিজেই বুঝতে পারবে না যে চুক্তির মধ্যে কোন কোন সত্য জড়িত, যখন চুক্তিগুলো ভালো করে আদালত বুঝতে পারবে না, যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে আদালত যখন বুঝতে পারবে না উইথ রিজনেবল সার্টেনটি, তখন আদালত সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে না। তখন সেই চুক্তির কার্য সম্পাদনের আদেশ আদালত দিবে না। অর্থাৎ আমি যখন ধারা 12তে
চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করব যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা আমি দায়ের করছি কারো কাছে তিনি মানে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আমি মামলা দায়ের করছি, এখন আদালত সে চুক্তির সত্যকে যখন বুঝতে পারবে না তখন আদালত কি করবে? তখন আদালত সে চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে না, আদেশ দিবে না। ক্লিয়ার? এবার আসি, তাহলে এটা একটা পয়েন্ট গেল। এবার আসি যে আপনার দেখা গেল যে আমি আপনি যে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছি সেই কাজটা যদি আমরা আজকে থেকে শুরু করি তাহলে সেই কাজটা শেষ করতে 3 বছরের বেশি সময় লাগবে। মানে আজকে থেকে যদি একটানা কাজ করা শুরু করি, সাপোজ হচ্ছে আমরা একটা জমি ভরাট করব, হ্যাঁ, আমরা একটা নিচু জমি ভরাট করব, এজন্য আমরা দুই পক্ষ চুক্তিবদ্ধ হলাম। এজন্য কি করলাম? এজন্য আমরা দুই পক্ষ চুক্তিবদ্ধ হলাম। তো আমি যখন বলতেছি যে আমি চুক্তি অনুযায়ী কাজ করব না, তখন আপনি আদালতে গেলেন, আদালতে গিয়ে বললেন যে আদালত তার জমি ভরাট করার কথা ছিল, সে জমি ভরাট করবে না। আর আদালত দেখতেছে জমির পরিমাণ এতই বেশি, জমির পরিমাণ এতই বেশি, কাজের পরিমাণ এতই বেশি, এই কাজটি যদি আজকে থেকে শুরু করে তাহলে এই কাজটি 3 বছরের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব না, অর্থাৎ এই কাজটি সম্পাদন করতে 3 বছরের বেশি সময় লাগবে। সেই জায়গাতে আদালত সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ দিবে না, অর্থাৎ চুক্তি থেকে যদি মনে হয় চুক্তির কার্য সম্পাদন করতে 3 বছরের বেশি সময় লাগবে, সেই চুক্তিকে বলবৎকরণের আদেশ আদালত দিবে না। আবার আপনার আচ্ছা, অনেক সময় বলা হয় না যে আমাদের মধ্যে চুক্তি নিয়ে যদি ঝামেলা হয় তাহলে আমরা সালিসির মাধ্যমে যাব, তাহলে আমরা সালিসির মাধ্যমে যাব। যে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার প্রবলেম, তখন আপনাদের দুজনের মধ্যে যদি আপনার মানে কমিটেড থাকেন যে আপনাদের দুজনের মধ্যে যখন প্রবলেম হবে তখন আপনার তৃতীয় পক্ষ মানে হচ্ছে আপনাদের যিনি বন্ধু আছেন তার মাধ্যমে সমাধান করবেন, এটা যদি বলা থাকে তখন কি আপনারা আদালতে যাবেন? আদালতে যাবেন না কোনো ঝামেলা তৈরি হলে। ঠিক তেমনি ভাবে যখন চুক্তিতে আরবিট্রেশন অ্যাক্টের কথা বলা থাকবে, যখন চুক্তিতে সালিসি পরিষদের কথা বলা থাকবে, চুক্তি থেকে সৃষ্ট যে কোনো পরিস্থিতিতে যখন আরবিট্রেশন ক্লজ অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ যেখানে সালিসির মাধ্যমে সমাধান করার কথা আমার চুক্তিতে বলা আছে, সেই চুক্তিকে যদি কার্য সম্পাদন করার জন্য, সেই চুক্তিকে যদি বলবৎ করার জন্য যদি আমি আদালতে দ্বারস্থ হই, তখন আদালত বলবে বাবা তোমার তো সালিসি পরিষদের মাধ্যমে এটা সমাধান করার সুযোগ রয়েছে, সো আমি এই চুক্তিকে বলবৎকরণের আদেশ দিব না। অর্থাৎ যে চুক্তির মধ্যে আরবিট্রেশন ক্লজ থাকবে, অর্থাৎ যে চুক্তিতে দ্য আরবিট্রেশন অ্যাক্ট 1940 কথা বলা থাকবে, সেই চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। তাহলে আমরা দেখেন আমরা মোটামুটিভাবে এই 21 ধারার 8টি ক্ষেত্র দেখে দিলাম, মানে আমরা পড়ে ফেললাম। এখন পরীক্ষায় কিভাবে আসতে পারে? পরীক্ষা যদি বলি, সুনির্দিষ্ট ক্ষেত্র ব্যতীত আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে না, তখন আমরা কিভাবে লিখব? আমাকে বিশাল একটা ফ্যাক্ট তুলে দিল পরীক্ষার খাতায়, বিশাল একটা ফ্যাক্ট তুলে দিয়ে কোনো একটা জায়গাতে বলে দিল অপর পক্ষ থেকে চুক্তি সম্পাদনে জোর করে মতামত নেওয়া হয়েছিল, উৎকর্ষণ জোর করে মতামত নেওয়া হয়েছিল, তাহলে এই চুক্তিটা কি হয়ে গেল? চুক্তিটা বাতিলযোগ্য হয়ে গেল। এবং আপনাকে প্রশ্নে বলল যে এই চুক্তির আলোচ্য ঘটনার আলোকে এনফোর্সিবিলিটি যাচাই করুন, বলবৎযোগ্যতা যাচাই করুন। তখন আপনাকে বলতে হবে যে 21 ধারায় বলা হয়েছে, কি বলা হয়েছে? 21 ধারায় বলা হয়েছে যে একটি চুক্তি যদি বাতিল প্রকৃতির হয়, বাতিলযোগ্য হয়, তাহলে সেই চুক্তিকে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ আদালত দিবে না, সেই চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না।
তার মানে হচ্ছে 21 ধারা যে কোনো একটা পয়েন্টকে তুলে দিল এবং একটা পয়েন্ট তুলে দিল যে 2017 সালের 1 জানুয়ারি দুই পক্ষ চুক্তিবদ্ধ হলো একটি বিল্ডিং নির্মাণের জন্য, একটি 50 তলা একটা বিল্ডিং নির্মাণ করার জন্য। ক্লিয়ার বিষয়টা? যখন হচ্ছে এক পক্ষ কার্য সম্পাদন করতে অস্বীকৃতি জানালো, তখন অপর পক্ষ মামলায় গেল। আদালত দেখতেছে সে চুক্তির কার্য সম্পাদন করতে আসলে মানে কাজটা শেষ করার কথা হচ্ছে 2019 সালে, 2 বছরের মধ্যে। আদালত দেখতেছে এই কাজটি সম্পাদন করা আসলে এই 5-6 বছরে সম্ভব না, অর্থাৎ 3 বছরের বেশি সময় লাগবে। অথবা চুক্তিতে যদি বলাই থাকে যে 2019 সালে সম্পাদিত চুক্তির কাজ 2025 সালের মধ্যে শেষ হবে, 2019 সালের সম্পাদিত চুক্তির কাজ 2025 সালে শেষ হবে। কি বলছে? 2025 সালে শেষ হবে। তার মানে কি কাজ করার সময়টা কিন্তু অলরেডি 3 বছরের বেশি নিয়ে ফেলছে। এখন আমাকে প্রশ্ন বললো যে এই চুক্তির বলবৎ যোগ্যতা বা এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ আদালত দিবে কিনা? উত্তর হচ্ছে না, কারণ এখানে তো 21 স্পষ্ট করে বলছে যদি কার্য সম্পাদন করতে 3 বছরের বেশি সময় লাগে সেই চুক্তিকে আদালত বলবৎকরণের আদেশ দিবে না। তাহলে দেখছেন, এবার আমরা যদি বলি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে একটি চুক্তির এনফোর্সিবিলিটি যাচাই করুন, তখন আপনি 12 ধারা নিয়ে আসবেন, 21 ধারা নিয়ে আসবেন, আরো অনেকগুলো ধারা আসবে। যেহেতু আমরা 12 এবং 21 পড়ছি, এর মধ্য থেকে এখন কথা বলবো। যখন আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ হয়ে যাবে তখন আমরা বিভিন্নভাবে প্রশ্ন তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ফ্রি ক্লাস নিলে অনেকের একটু প্রবলেম হয়, সে অনেকের জন্য আরো প্রবলেম হয়। এই কারণে আপনারা একটাই কাজ করবেন। কি কাজ করবেন বলেন তো? মানে এমন ভাবে শেয়ার করবেন যাতে তাদের আরো জ্বলে। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন আমার কথা? আপনারা এমন ভাবে আমাকে সাপোর্ট দিবেন যাতে তাদের একটু প্রবলেম হয়, আরো প্রবলেম হয়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 12 ধারার সাথে মিল রেখে, আচ্ছা, বলবৎ মানে হচ্ছে কার্যকরকরণ, মানে হচ্ছে এনফোর্সেবল। ক্লিয়ার? মানে একটা চুক্তির কাজকে বাস্তবে রূপ দেওয়া। ওকে, তাহলে আমরা 12 ধারার সাথে মিল রেখে অনেকগুলো ধারা পড়লাম। আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করব। আপনারা ভালো থাকুন। আগামীকাল দেখা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 4র্থ ক্লাসে। আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা আইন আমাদের প্রিলি পরীক্ষার আগে শেষ করে ফেলবো এবং খুব ভালোভাবে। আমি অল্প অল্প করে একটা দুইটা সেকশন কেন আলোচনা করি, যাতে এই পড়াটা দিয়ে আমরা প্রিলি, এই পড়াটা দিয়ে আমরা রিটেন পরীক্ষা দিতে পারি। এই একই পড়া দিয়ে যেন আমরা ভাইভা পরীক্ষা দিতে পারি। একই পড়া দিয়ে আপনি যেন অন্য কোনো আইনের শিক্ষার্থীকে বুঝাতে পারেন। এই পড়াটা দিয়েই আপনারা যেন অন্য কোনো শিক্ষানবিশকে, এই পড়াটা দিয়েই আপনারা যেন অন্য কোনো ছোট ভাইকে আপনি নিজে শিক্ষক হয়ে পড়াতে পারেন। এই কারণে আমি খুব বেশি ধারা আলোচনা করি না, তবে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যে ধারাটাই আলোচনা করব, মনে করবেন প্রত্যেকটা ধারাই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট ধারাগুলি আলোচনা করব। আমি যে ধারাগুলো আলোচনা করব এই ধারাগুলোর বাইরে আপনার কোনো ধারা পরীক্ষায় পাশ করার জন্য পড়তে হবে না, পড়ার দরকার নাই, পড়বেন না। দেখবেন যে আমি ধীরে ধীরে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 23 থেকে 24টি ধারা পড়ব, এবং 23 থেকে 24টি ধারার উপরেই আমাদের 100% কনফিডেন্স নিয়ে আমরা পরীক্ষার হলে যাব। ঠিক আছে? তাহলে আমরা আগামীকাল যুক্ত হব 4র্থ ক্লাসে। আপনারা ভালো থাকুন, আর আমার বিশ্বাস যে আপনারা আমার পাশে আছেন। এবং কেউ যদি কোনো বাজে মন্তব্য করে তাহলে আপনারা মিঠুন শাহকে সাপোর্ট দিয়ে যাবেন তো? এই কমেন্টটা করতে করতে আমি বিদায় নিচ্ছি। আপনারা শুধু বলবেন যে কেউ যদি বাজে কমেন্ট করে আমার ফ্রি ক্লাস নিয়ে, আপনারা প্রোটেস্ট করে যাবেন তো? আমি একটু শুনতে চাই যে আপনারা এর প্রতিবাদ করবেন কিনা। আমি কিন্তু আপনাদের জন্যই আছি। ক্লিয়ার? তা আপনারা আমার জন্য থাকবেন কিনা? ঠিক আছে, ভালো থাকুন। এখানে মডেল টেস্ট হবে, শীট বিতরণ হবে, সবকিছু হবে, এখানেই হবে। কারণ আমি জিদের বসে কাজ করতেছি, কারণ আমাকে আসলে কেন খেপানো হলো,
কেন খেপানো হলো, আমার অ্যাক্টিভিটিস নিয়ে আমাকে কেন খেপানো হলো, কেন বাজে মন্তব্য করা হলো। এই কারণে আমি জিদের বসে আমি আপনাদের জন্য এই ব্যবস্থাটা করতেছি। ঠিক আছে, তাহলে ভালো থাকুন। আর কেউ কি লাইভে আসতে চান? তা আজকের মতো শুভরাত্রি।